নমস্কার, আমার নাম ডক্টর দেবদত্ত বন্দ্যোপাধ্যায়। আমি শিক্ষাগতভাবে এবং পেশাগতভাবে একজন মলিকুলার বায়োলজিস্ট এবং সেল বায়োলজিস্ট। বর্তমানে জাইডাস ক্যাডিলাতে আমি বৈজ্ঞানিকের সায়েন্টিস্টের কাজ করি। আমার কয়েকজন শুভানুধ্যায়ী বন্ধু আমার কাছে জানতে চেয়েছিলেন এই করোনা ভাইরাস সম্বন্ধে। তো প্রত্যেকে গোড়াতেই বলে রাখা ভালো যে করোনা ভাইরাস এই জীবটি, এই ভাইরাসটি পৃথিবীতে এতই নতুন, কারোরই খুব ভালো কিছু আইডিয়া নেই। তবু আমি কিছু পড়াশোনা করেছিলাম, করে ভাবলাম আপনাদের সামনে এই করোনা ভাইরাসের ট্রিটমেন্টের জন্য কি করা হচ্ছে, সারা পৃথিবী জুড়ে কী ধরনের কাজ চলছে এবং কতটা আশাপ্রদই বা হতে পারে সে সম্বন্ধে দু এক কথা বলি। গোড়াতেই বলে রাখা ভালো যে যা কথাগুলো বলবো সে কথাগুলো আমার নিজের নয়, সমস্তই খুব বিখ্যাত জার্নাল সায়েন্স ম্যাগাজিনে পাবলিশড হয়েছে। 27শে মার্চ 2020, মাত্র দুদিন আগে প্রকাশিত হয়েছে। তো সেখানে খুব সুন্দরভাবে একটা রিভিউতে এই পুরো জিনিসটার আলোচনা করা হয়েছে। আমি চেষ্টা করব সেটার একটা সামারি করে দেওয়ার এবং একদম সাধারণ লোকেদের জন্য, যার মধ্যে খুব বেশি বৈজ্ঞানিক জটিলতা না রেখে বলার চেষ্টা করছি। তো প্রথমেই বলা দরকার যে করোনা ভাইরাস কী করে সেলের মধ্যে ঢোকে এবং কি করে অ্যাটাকটা করে। যদি ধরে নিই এইটা আপনার সেল, আর তাতে ভাইরাসটা ঢুকবে, এইটুকুনি জায়গাকে এই ভাইরাসটা আর সেলের এটাকে বলে সেলের মেমব্রেন, পর্দা, এইটুকুনি জায়গাকে বড় করে এই নিচেতে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবার নজর করা যাক এই SARS-CoV-2 যেটা করোনা ভাইরাস বলে প্রচলিত এবং কোভিড-19 রোগের জন্য দায়ী, তার গায়েতে এরকম স্পাইকস বা আঁকশির মতন দেখা যায়। এই আঁকশিগুলো আপনার সেলের পর্দার বাইরে, আপনার দেহের যে সেল, সেই কোষ যাকে বলে, সেই সেলের পর্দার বাইরে এরকম ছোট ছোট প্রোটিন থাকে, তাতে গিয়ে এটা আটকে যায়। আটকে যাওয়ার পরে এই পুরো জিনিসটা যখন এখানে আটকে যায়, তখন এর বাইরের এই মেমব্রেনটা ছোট্ট করে ফাটিয়ে এর সঙ্গে একসাথে জুড়ে দেয়, দিয়ে যে রাস্তাটা তৈরি হলো সেখান থেকে ওদের যে জেনেটিক ম্যাটেরিয়ালটা, এক্ষেত্রে একটা আরএনএ, আমাদের যেমন ডিএনএ থাকে জেনেটিক ম্যাটেরিয়াল, ওদের তেমনি আরএনএ। ডিএনএ বা আরএনএর মধ্যে তফাৎ কি অনেকেই জানেন, যারা জানেন না তাদের না জানলেও চলবে। মোটামুটিভাবে এটুকুনি জানলেই হয় যে এই আরএনএটা থেকেই প্রোটিন তৈরি হয়ে পরে নতুন ভাইরাসের জন্ম দেবে। কিভাবে হবে সেটা পরের পর্যায়ে বলছি। এই আরএনএটা এরপরে আপনার সেলের মধ্যে ঢুকে গেল, ইনজেক্ট করে দিল, সেই আরএনএটা থেকে প্রোটিন তৈরি হয়। আমাদের দেহেও তাই হয়, আমাদের দেহেতে ডিএনএ থেকে আরএনএ প্রথমে তৈরি হয়, তারপর সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ওদের আরএনএটাই থাকে, যার জন্য আরএনএ থেকে এক ধাপেতেই প্রোটিনটা তৈরি হয়ে যেতে পারে। এরকম নানান দৈর্ঘ্যের, নানান লেংথের প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিনগুলো পরে প্রোটিওলিসিস, মানে প্রোটিনকে ভেঙে দেয়া। এক ধরনের প্রোটিন আছে ভাইরালের মধ্যে যেগুলোকে বলা হয় প্রোটিয়েজ। এই প্রোটিয়েজগুলো এই প্রোটিনগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করবে, এই ছোট 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 টুকরো করে দিয়েছে। এই ছোট ছোট টুকরোগুলো এবারে হেল্প করবে যে এই যে আরএনএটা গোড়াতে ছিল, এই আরএনএর মাল্টিপল কপি তৈরি করার, যাকে বলা হয় রেপ্লিকেশন, ট্রান্সলেশন অ্যান্ড রেপ্লিকেশন। এই আরএনএটা রেপ্লিকেশন হয়ে এখানে যে একটা ভাইরাস ঢুকেছিল, সেই ভাইরাসের একটা আরএনএ অনেক আরএনএ একসাথে পর 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 তৈরি করতে থাকবে। এবং এই আরএনএগুলো থেকে আর কি তৈরি হবে, এই যে নতুন যে আরএনএগুলো তৈরি হলো, তার থেকে এই ভাইরাসটার বেঁচে থাকার জন্য যে যে প্রোটিনগুলো দরকার, মানে তার বাইরের যে আবরণটা বা তার গায়ের এই যে আঁকশিগুলো, স্পাইকস যেগুলোকে বলা হচ্ছে, এগুলোকে সব তৈরি করবে এই আরএনএগুলো, করে তারা প্যাকেজ করবে মানে এই যে নতুন মেমব্রেনটা তৈরি হলো, নতুন যে পর্দা, নতুন স্পাইক তৈরি হলো, তার মধ্যে এই আরএনএটাকে ঢুকিয়ে এরকম একটা চেহারা দেবে। এবার তারপরে কি হবে, সেইটা গিয়ে আপনার সেলেতে আবার পর্দার ভেতর দিক থেকে আবার আটকে আবার পর্দা ফাটিয়ে এটা বেরিয়ে আসবে। তাহলে কি হয়েছিল, একটা ঢুকে সেটা অনেকগুলো কপি তৈরি করে অনেকগুলো ভাইরাস হয়ে ফাইনালি আপনার সেলকে ফাটিয়ে বেরিয়ে এলো। এই আঁকশি দিয়ে ঢোকা ছাড়াও আরেকভাবে এই ভাইরাসটা ঢুকতে পারে, যদিও সেটা খুব একটা বড় অংশ এইভাবে ঢোকে না, বড় অংশটার এইভাবেই কাজ চলে। সেটা হচ্ছে এন্ডোজোম। আপনার সেলের বাইরে যে পর্দা, আমাদের দেহের কোষের যে বাইরের যে পর্দাটা, সেই পর্দাটাকে এরকম ভেতরে ভাঁজ করে দেয়, দিয়ে তার ফাঁকে ভাইরাসটা ঢুকে যায়। দেওয়ার পরে পর্দাটা আবার উপর থেকে ক্লোজ করে মেন পর্দার থেকে আলাদা হয়ে যায়, হয়ে একটা বলের মতন হয়ে বেরিয়ে আসে। তারপর সেটা ফাটিয়ে এই আরএনএটা বেরোবে,
মানে আমি এখান থেকে একটা দাগ টানতে পারি যে এখান থেকে আবার ওই আরএনএগুলো বেরোবে, বেরিয়ে সেই আরএনএ আবার এই রাস্তায় তার নিজস্ব প্রোটিন তৈরি করবে, করে আরএনএ তৈরি করবে, অনেকগুলো কপি তৈরি করবে, সেই সব এক একটা কপি এক একটা ছোট 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 ভাইরাস পার্টিকেল তৈরি হবে, করে তারা সেলকে ফাটিয়ে বেরিয়ে আসবে। এবার দেখা যাক কোথায় কোথায় আমরা এই ভাইরাসটাকে মারবার ব্যবস্থা করতে পারি। পৃথিবী জুড়ে একটা খুব বড় রকম ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, তার নাম হচ্ছে সলিডারিটি। হু কন্ডাক্ট করছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই সলিডারিটি ক্লিনিক্যাল ট্রায়ালটা কন্ডাক্ট করছে। ক্লিনিক্যাল ট্রায়াল মানে একেবারে আসল পেশেন্টদের ওপরে টেস্ট করে দেখা। তো তার মধ্যে অনেক ধরনের ড্রাগ আছে, একটা একটা করে ড্রাগ নিয়ে আমরা আলোচনা করব। আমি আগের এখানে কতগুলো জায়গা বক্স করে রেখেছিলাম যাতে আপনাদের অ্যাটেনশনটা ডাইভার্টেড না হয়ে যায়। এই বক্সগুলোর ভেতরে অ্যাকচুয়ালি কিন্তু ওই বিভিন্ন ড্রাগগুলোর নামগুলো লুকিয়ে ছিল, সেটাকে এবারে খুলে দেওয়া যাক। প্রথম যেখান দিয়ে শুরু করব সেটা হচ্ছে রেমডেসিভির। রেমডেসিভির এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে রেমডেসিভিরটাই সব থেকে ভালো কাজ করে। এটা হচ্ছে এই যখন এই আরএনএটা ভেতরে ঢুকে গেল, গিয়ে আবার অনেক আরএনএ তৈরি হবে যা দিয়ে, তার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। সেই প্রোটিনটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ যা নামটা বলছে আরএনএ পলিমার তৈরি করবে, করে অনেকগুলো এরকম আরএনএ তৈরি করবে। সেই পদ্ধতিটাকে আটকে দেয় এই রেমডেসিভির। রেমডেসিভির সব থেকে ভালো কাজ করে, কিন্তু রেমডেসিভিরের খুব প্রবলেমটা যেটা সেটা হচ্ছে আর্লি স্টেজে দেওয়া দরকার। এখন সেখানেই গন্ডগোলটা, কি করে জানবো যে একটা পেশেন্ট আর্লি স্টেজে তো আমরা সারাক্ষণ শুনে আসছি সেরকম কোনো সিমটমই থাকে না। কিন্তু রেমডেসিভিরের আর্লি যদি কোনো মার্কার বার করা যায় যা দিয়ে বোঝা যেতে পারে যে একজন পেশেন্ট করোনা ভাইরাসে অ্যাটাক্ট হয়েছেন এবং একদম প্রথম থেকেই তাকে ডিটেক্ট করা যায়, এরকম যদি কোনো রাস্তা বার করা যায় তাহলে রেমডেসিভিরের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। সেকেন্ড হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন। এ নিয়েও আপনারা অনেক কথা শুনেছেন। হাইড্রক্সিক্লোরোকুইন এখন খুব কমন একটা নাম, লোকজন সবাই আলোচনা করছে। হাইড্রক্সিক্লোরোকুইন কীভাবে কাজ করে আগে বলি। এই যে এন্ডোসাইটোসিস হয়ে যে দ্বিতীয় রাস্তাটার কথা বলেছিলাম ভেতরে ঢুকে যায়, এইখানে এই স্পাইকগুলো তৈরি করতে গেলে এদের একটা নিজস্ব পিএইচ দরকার। এর ভেতরের পিএইচ মানে কতটা অ্যাসিড বা কতটা বেসিক হবে ভেতরের পিএইচটা, ভেতরের মিডিয়ামটা, তার উপরে ডিপেন্ড করে। এই জিনিসটাকে বলা হয় এন্ডোজোম। তার উপরে ডিপেন্ড করে এই স্পাইকটা তৈরি হবে কি না। এইটার পিএইচ যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে স্পাইকটা তৈরি হয় না। কাজেই এই ভাইরাসটা যখন ঢুকলো সেখানেই তার শেষ হয়ে গেল। ক্লোরোকুইন বা হাইড্রক্সিক্লোরোকুইন এরা কিন্তু ঠিক এই কাজটাই করে, এখান থেকে ঢুকিয়ে পিএইচটাকে বাড়িয়ে দেয়, ফলে এই ভেতরের জিনিসটা একটু বেসিক হয়ে যায় আর অ্যাসিডিক থাকে না, ফলে তখন স্পাইকগুলো তৈরি হতে পারে না। কিন্তু এর মুশকিল হচ্ছে খুব বিচ্ছিরি রকম সাইড এফেক্ট আছে। সাইড এফেক্টটা কোথায় আছে? সাইড এফেক্টটা হার্টে আছে। আবার আমরা জানি কোভিড-19 সব থেকে খারাপ কন্ডিশন তৈরি করে হার্ট পেশেন্টদের জন্য। সো এমনিতেই তারা হার্ট পেশেন্ট, তাদের জন্য ক্লোরোকুইন দেওয়া যাবে কি করে? চায়না এ ব্যাপারে 100টারও বেশি ক্লিনিক্যাল ট্রায়াল করেছে, 100টারও বেশি পেশেন্ট নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল করেছে, কিন্তু তারা এখনও ডেটা পাবলিশও করেনি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সঙ্গে এখনও ডেটা শেয়ারও করেনি। কাজেই এটার ব্যাপারে একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। দ্বিতীয় অনিশ্চয়তাটা হচ্ছে যে আমি একটু আগেই বলেছি SARS-CoV-2 ভাইরাসটা এই রাস্তা দিয়ে বেশি ঢোকে, এই আঁকশে দিয়ে আটকে। এন্ডোসাইটোসিস হয়ে এন্ডোজোমের মধ্যে দিয়ে কম শতাংশই এইভাবে ঢোকে। কাজে যদি ক্লোরোকুইন কাজও করে কতটা কার্যকরী হবে, কারণ এটা সেকেন্ডারি পাথওয়ে, এইটাই প্রাইমারি পাথওয়ে, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। তৃতীয় ড্রাগ যেটা খুব এই সলিডারিটির মধ্যে রয়েছে, লোনাপিরাভির রিটোনাভির কম্বিনেশন। এইখানে লোনাপিরাভির রিটোনাভির কম্বিনেশনটা কাজ করে। কোথায় কাজ করে? আমরা আগে সাইকেলেতে জেনেছিলাম এই যে আরএনএটা বেরোলো, এই আরএনএ থেকে প্রচুর প্রোটিন তৈরি হবে, যে প্রোটিনগুলো ওদের হেল্প করবে, কিছু প্রোটিন এখান থেকে হেল্প করবে আরও নতুন আরএনএ বানাতে, আর কিছু প্রোটিন হেল্প করবে এই আরএনএগুলোকে আবার এখানে প্যাক করতে। তো যদি আমি এই প্রোটিনগুলোকে যখন বড় বড় প্রোটিন প্রথমে তৈরি হয়, তারপর সেগুলো ছোট ছোট হয়, নানা রকমের প্রোটিন তৈরি হয়। এই বড় প্রোটিন থেকে ছোট প্রোটিন করে দেওয়ার কাজটাকে করে এক ধরনের প্রোটিয়েজ, যারা প্রোটিনকে ভাঙে। তো এই যে বড় প্রোটিনটা, এটা ছোট 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 প্রোটিনে ভাগ হয়ে যাবে। তো সেই প্রোটিয়েজগুলো যারা এটাকে ভাঙবে তাদেরকে নিষ্ক্রিয় করে দেয় এই লোনাপিরাভির রিটোনাভির কম্বিনেশনটা, ফলে এই স্টেপটা ব্লকড হয়ে যায়, পরের স্টেপে আর পৌঁছতে পারে না। এটা আরেকটা প্রসেস হলো। এটার প্রবলেম কোথায়? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইচআইভির জন্য খুব ইউজ করা হয়। এইচআইভিরও প্রোটিয়েজ ইনহিবিটর হিসেবে এটা কাজ করে। এটা ট্রায়াল যেটা কোভিড-19 করা হয়েছিল সেটা
খুব একটা কিছু কনক্লুশন পাওয়া যায়নি। তার কারণ হচ্ছে যাদেরকে ওষুধ দেওয়া হয়েছিল বা যাদের দেওয়া হয়নি, দুজনকার মধ্যে কোনো ফারাক দেখা যায়নি। এটা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনেতে প্রকাশ হয়েছে 15ই মার্চে, এটা রিপোর্ট বেরিয়েছে। তাতে ডাক্তাররা কমেন্ট করেছিলেন যে তফাৎ কেন পাওয়া যায়নি, না পেশেন্টরা হয়তো সম্ভবত বেশি ইল হয়ে গেছিলো, বেশি সিক হয়ে গেছিলো, তাদের ক্ষেত্রে আর কাজ করেনি। কাজেই মোদ্দা কথা হলো যে এই ওষুধটাও এখনো পর্যন্ত খুব একটা কনফিডেন্টলি বলা যাচ্ছে না। এছাড়া ইন্টারফেরন বলে একটা প্রোটিন কিনেও কাজ চলছে। ইন্টারফেরন বির সোজা কাজটা হচ্ছে ভাইরাসকে মারা, কিন্তু এটার জন্য প্রবলেমটা হচ্ছে যে ইন্টারফেরন বি সিভিয়ার পেশেন্টদের জন্য খুব রিস্কি হয়ে যাচ্ছে, আর যদি খুব দেরিতে নেওয়া হয় তাহলে টিস্যু ড্যামেজ হতে পারে। তো সেটা একটা ব্যাপার। আর কি প্রসেস কাজ করছে, আরেকটা খুব ইন্টারেস্টিং প্রসেস কাজ করে এইখানে। কোথায় গেল? হ্যাঁ, কনভালেসেন্ট প্লাজমা। হোয়াট ইজ কনভালেসেন্ট প্লাজমা? একজন পেশেন্ট, সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, কাজেই তার বডির মধ্যে সেই করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, যারা পরে করোনা ভাইরাসের অ্যাটাক হলে চিনতে পারবে যে এই করোনা ভাইরাস, একে আমায় মারতে হবে। তো সেই অ্যান্টিবডিগুলো তৈরি হয়ে যায়। এখন একজন পেশেন্ট রিকভার করে গেছে, তার রক্তে সেই প্রচুর অ্যান্টিবডি ঘুরছে, তার থেকে যদি রক্ত নিয়ে সেই রক্ত রস বা প্লাজমা যাকে বলে, সেটাকে যদি আমরা অন্য পেশেন্টের মধ্যে দিই, তাহলে সেই অ্যান্টিবডিগুলো সেখানে থাকবে, তারা এই ভাইরাসটাকে চিনে মেরে ফেলতে পারবে। এটারও একটা ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে আছে, এটাও একটা আলাদা ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এছাড়া চলছে ক্যামোস্ট্যাট মেসাইলেট। ক্যামোস্ট্যাট মেসাইলেট এই যে বাইন্ডিংটা করে, কোভ-2 ভাইরাস যখন আঁকশিগুলো দিয়ে যখন সেলের বাইরের এই প্রোটিনগুলোতে বাইন্ড করে, সেই বাইন্ডিংটাকে নষ্ট করে দেয় কেমোস্ট্যাট মেসাইলের। তাহলে এটা বাইন্ড না করতে পারলে ঢুকবে না। তো সেটা আরেকটা মেথড চলছে। এছাড়া ভ্যাকসিনেশনের কাজও চলছে, মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরিরও কাজ চলছে, এসবই পরপর চলছে। কিন্তু সব কিছুরই মূলে একটা কথা দাঁড়াচ্ছে, যেটা বিগেস্ট কোয়েশ্চেন এই মুহূর্তে, যে আর্লি স্টেজে ধরা পড়লে তাকে সামলানো খুব সোজা। আর্লি স্টেজটা বুঝবো কী করে? আর্লি স্টেজে তো সিমটমই থাকে না, তাহলে আর্লি স্টেজটা বুঝবো কী করে? এইটাকে বলা হয় ডিটেকশন অফ আর্লি মার্কার্স। ব্লাডেতে যদি এমন কোনো একটা প্রোটিন, কোনো একটা লেভেল, যেগুলো আমরা অনেক সময় ব্লাড টেস্ট করি, যেগুলো দেখি, এই ধরনের যদি কোনো একটা প্রোটিন পাওয়া যায়, যা দিয়ে বোঝা যাবে যে এর খুব শিগগিরই কিছুদিনের মধ্যেই করোনা ভাইরাস অ্যাটাক হয়েছে, এখনও আর্লি স্টেজে আছে, তাহলে কিছু ড্রাগ আরও বেশি আমরা ইউজ করতে পারি। আর বর্তমানে যেগুলো ইউজ করা হয় তার মধ্যে একটা তো চলে ডিফারেন্ট ইনফ্ল্যামেশন কমানোর জন্য যেসব ড্রাগগুলো, সেগুলোকে ইউজ করা হয়। ইনফ্ল্যামেশন কমানোর ড্রাগ, তারপরে ভেন্টিলেটর সাপোর্ট, এই ধরনের চিকিৎসাগুলো এখনও করা হচ্ছে, কিন্তু এগুলো মোস্টলি সবই সাপোর্টিভ ট্রিটমেন্ট। একেবারে ডাইরেক্ট ভাইরাস মারার মতন ট্রিটমেন্ট এখনও কিছু আমাদের হাতে নেই। আরেকটাও চেষ্টা চলছে ইনফ্ল্যামেশন কমানোর জন্য, স্টেরয়েড দিয়ে বা ব্যারিসিটিনিব বলে একটা ওষুধ আছে। ব্যারিসিটিনিব ওষুধটা কাজে লাগে আর্থ্রাইটিসের জন্য, তো সেগুলো ওই ইনফ্ল্যামেশনের জন্যই কাজে লাগে। সেইটাকেও যদি ইউজ করা যায়, তখনও সেটাও একটা কাজের কথা হতে পারে ইনফ্ল্যামেশনটাকে রিডিউস করে। সো মোটামুটি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই সলিডারিটি বলে যে যে ট্রায়ালটা তৈরি করছে চারটে ডিফারেন্টভাবে, একটা এই রেমসিডিভির, তারপরে একটা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন, একটা হচ্ছে লোপানাভির রিটোনাভির, আর একটি হচ্ছে ইন্টারফেরন। এই চারটে দিয়ে যে চেষ্টাটা চলছে, সেই চেষ্টাগুলোর মধ্যে যদি কোনো একটাও সফল হয়, তাহলে আমরা হাতের কাছে ওষুধ একটা আশা করতে পারি। এই পর্যন্তই থাক। এরপরের ভিডিওতে আমি চেষ্টা করব বলতে যে একটা ভাইরাস থেকে বডিতে আক্রমণ করার পরে একটা সেল থেকে কত ভাইরাস বেরোতে পারে এবং সেই ভাইরাসগুলো কত রেটে বেরোতে পারে, যার জন্য ব্যাপারটা খুব সিভিয়ার হয়ে দাঁড়ায়, বা একটা লোক কজন লোককে ইনফেক্ট করতে পারে। এই কোভিড-19 জন্য, করোনা ভাইরাসের জন্য ব্যাপারটা মোটামুটি 2.5-এর কাছাকাছি। মানে আপনি যদি ইনফেক্টেড হন, আপনি 2.5 জনকে ইনফেক্ট করবেন। যদি ধরেই নিই নাম্বারটা 3, তাহলে আপনি ইনফেক্ট করবেন 3 জনকে। ছোটো করে ব্যাপারটা আজকে বলে দিই, পরে আবার বড় করে ডিসকাস করা যাবে। আপনি একা অ্যাফেক্টেড হয়েছিলেন, আপনি অ্যাফেক্ট করলেন 3 জনকে। সো আপনার দ্বিতীয় স্টেপে এলো 3 জন। এই 3 জন পরে অ্যাফেক্ট করলো, প্রত্যেকে 3 জন করে করলো, তো নাম্বারটা দাঁড়ালো 9 জন। এবার এই 9 জনের প্রত্যেকে আবার 3 জনকে করলো, নাম্বারটা হয়ে গেল 27 জন। তারপরে স্টেপে হলো 81 জন। তারপরে স্টেপে হলো 243 জন। এই যে হুড়ুর করে বাড়ছে সংখ্যাটাকে এইভাবে লেখা যেতে পারে 3 to the power 1, 3 to the power 2,
3 to the power 3, 3 to the power 4, 3 to the power 5। এই যে 3 এর পাওয়ারে বাড়ছে, এই জিনিসটাকে বলা হয় এক্সপোনেনশিয়ালি বাড়া। তাতে গ্রাফটা আপনার হবে কি, এরকম কোনো গ্রাফ না হয়ে এই গ্রাফটা প্রথম দিকে বাড়বে না। 3, 9 ডিফারেন্স খুব বেশি নেই, 9, 27 একটু বেশি ডিফারেন্স, 27 থেকে 81 আরেকটু বেশি ডিফারেন্স, 81 থেকে 243 অনেকটা বেশি ডিফারেন্স। সো গ্রাফটা ক্রমশ এইরকম একটা চেহারা নিয়ে নেবে, হুইচ ইজ দ্য মেইন ডেঞ্জার। যার জন্যই লকডাউনটা ভীষণ ইম্পর্টেন্ট যে আপনি আর কারুকে ছোঁয়াবেন না, কোনো কারোর কাছে যাবেন না, বাইরে বেরোবেন না, ঘরে থাকুন, সুস্থ থাকুন, এবং আশা করা যাক খুব শিগগিরই উই শ্যাল ওভারকাম। থ্যাংক ইউ।